আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কি নিয়ে আলোচনা করব? আজকের ব্যাকগ্রাউন্ড দেখে কিছু বুঝতে পারছো? দেখো কি সুন্দর, একেবারে সাগর পার বা বিশাল জলাশয়ের পাশে কিছু প্রজাপতি কিছু ফুল থেকে মধু সংগ্রহের জন্য ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, যাচ্ছি আজকে সেই কথায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। আমরা পড়ছিলাম কি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। হ্যাঁ, অধ্যায় 1-এর আজকে আমরা তোমাদেরকে ফাইলাম অ্যানিলিডা থেকে ফাইলাম কর্ডাটার কিছু বেসিক বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো এরকম প্রজাপতি উড়ে বেড়ানো বা ঘুরে বেড়ানো কেন দেখাচ্ছি? আর্থ্রোপোডা, গুড। হ্যাঁ, আজকের আলোচনার ভেতরে এই বৈচিত্র্যময় পর্বের প্রাণীগুলোর সম্পর্কে আমরা কিছুটা জানবো। সেজন্যই তো এইরকম প্রজাপতি উড়ে বেড়ানোর দৃশ্যটা তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আজকে আমাদের মূল আলোচনায় চলে যাই। ফাইলাম অ্যানিলিডা থেকে কর্ডাটা। তো প্রথমে তোমাদের যে ফাইলাম নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে অ্যানিলিডা। দেখে কি বলা হচ্ছে, কোথা থেকে কি পোকামাকড়, হ্যাঁ, কেঁচো, জোঁক, বিচ্ছু কি সব ধরে নিয়ে আসছে স্যার, তাই না? এরা হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। এই পর্বের প্রাণীদের মানে যেখান থেকে নামকরণ করা হয়েছে অ্যানিলিডা, আমি যদি সেটা থেকে তোমাদেরকে একটু বলতে চাই, এই পর্বের প্রাণীদের স্মল রিং, ওই দেখো একটা ল্যাটিন ওয়ার্ড, হ্যাঁ, অ্যানুলাস শব্দের অর্থ হচ্ছে স্মল রিং বা ক্ষুদ্র ক্ষুদ্র আংটি। এই সকল প্রাণীদের দেহে এক রকমের ক্ষুদ্র ক্ষুদ্র রিং এর মতো বা আংটির মতো গঠন লক্ষ্য করা যায়। তোমরা কি কেঁচো দেখেছো? দেখেছো, নিশ্চয়ই সবাই দেখেছো। তো কেঁচোর বডিকে যদি আমরা অ্যানালাইসিস করি, দেখবে ওর বডিতে ছোট ছোট রিং রিং এর মতো দেখা যায়। এমনকি ওর বডি থেকে যদি একটা রিং পৃথক করে ছোট বাচ্চার আঙ্গুলের মধ্যে দিয়ে দেওয়া, বটে যেন আংটি পরানো হয়েছে। এরকম এদের বডিতে ক্ষুদ্র ক্ষুদ্র রিং থাকে, স্মল রিং। সেখান থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে অ্যানিলিডা। ঠিক আছে, এই যে দেখো একটা কেঁচোকে কেমন পাতার উপর উল্টিয়ে দিয়েছি। ছোটবেলা যারা গ্রামে বড় হয়েছে তারা এখনো হয়তো অনেকেই করো কিনা জানি না, আমরা একসময় করেছি। ওই কেঁচো তুলে নিয়ে এসে সেটাকে তোমার ওই যে বড়শি, হুইলের টোপ হিসেবে ব্যবহার করে কিন্তু মাছ ধরার কাজে ব্যবহার করছি একসময় আমরা। হয়তো ভাবছো স্যার ওইটা দিয়ে মাছ ধরে সেই মাছ আপনি খাইছেন, তাই না? যাই হোক, এগুলো বিভিন্ন জায়গায় ওই মাছ পুকুরে বা বিভিন্ন জলাশয়ে কোন পোকামাকড় কেঁচো বা এর চেয়ে খারাপ পোকামাকড় খাচ্ছে কিনা তুমি জানো? তাও খেতে পারো। তো যাই হোক, তো আমরা এই অ্যানিলিডা পর্বের কিছু বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করি, দেখো এই পর্বের প্রাণীরা ত্রিস্তরী। কারণ কি, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তিনটা ডার্মই সুস্পষ্টভাবে গঠিত। আর যে সকল প্রাণীদের দেহে তিনটা স্তরে সুগঠিত তাদেরকে আমরা কি বলি? ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী, মনে আছে না? হ্যাঁ, এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক এবং প্রকৃত সিলমযুক্ত। আমরা ওই যে সিলমের উপর ভিত্তি করে বলেছিলাম অ্যাসিলোমেট, সিলোসিলোমেট, হ্যাঁ, ইউসিলোমেট। তো এরা ত্রিস্তরী, প্রকৃত সিলমযুক্ত এবং এদের বডিকে আমরা দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসাম্যতায় ভাগ করতে পারি। দ্বিপার্শ্বীয় অর্থাৎ মাছ বরাবর কাটলে দুদিকে দুটো পার্ট সমভাবে আলাদা হয়ে যায়, তাদেরকে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলি। এবং এই অ্যানিলিডা পর্বের প্রাণীদের বডির উপর দিয়ে একটা কিউটিকল, মানে পাতলা একটা আবরণের মতো থাকে। তুমি কেঁচোর বাইরে দেখবে যে একেবারে পাতলা পলিথিনের মতো একটা আবরণ দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, সেটাই হচ্ছে কিউটিকল, কিউটিকল দ্বারা আবৃত এবং প্রকৃত সিলমযুক্ত, যেটা আমরা অলরেডি আগে বলেছি। এবারে আসি, দেখো এই অ্যানিলিডা পর্বের প্রাণীদের এদের যে রেচন অঙ্গ সেটাকে বলি আমরা নেফ্রিডিয়া। এই যে দেখো, আমি যদি একটু তোমাদের পেন নিয়ে যদি দেখাই,
এই যে এইখানে যে একটা মোটা নালিকার মতো গঠন দেখা যাচ্ছে, এটি হচ্ছে এদের রেচন অঙ্গ, যেটির নাম নেফ্রিডিয়া। পেঁচানো একটা নালিকা, যেটির মাধ্যমে এদের বডিতে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, সেই বর্জ্যগুলো কি অপসারিত হয়। ঠিক আছে, তাহলে এদের নেফ্রিডিয়া নামক পেঁচানো একটি নালিকা এদের প্রধান রেচন অঙ্গ হিসেবে থাকে। এরপরে আসি এদের যে চলন অঙ্গ। এই যে দেখো, এই প্রাণীর বডির দুই পাশে একটা ক্ষুদ্র পায়ের মতো, হ্যাঁ, যেগুলোকে বলি আমরা সিটা। এক বচনের সিটা, বহু বচনের সিটি, কাইটিনময় সিটি বা সিটা, আমরা বহু বচনে সিটি বলি যেটাকে। বা কিছু কিছু ক্ষেত্রে এগুলো সিটি গুলো যদি আরেকটু বড় হয়, এগুলোকে বলি আমরা প্যারাপোডিয়া। তাহলে একটি বিশেষ শব্দ আছে যে এই অ্যানিলিডা পর্বের প্রাণীদের চলনাঙ্গ হচ্ছে কাইটিনময় সিটি বা প্যারাপোডিয়া। এই যে দেখো, সাধারণত সিটা অথবা প্যারাপোডিয়া নামক চলনাঙ্গের মাধ্যমে এরা এক স্থান থেকে আরেক স্থানে মুভ করে। তুমি হয়তো ভাবছো কেঁচোর বডিতে তো এরকম কিছু দেখা যায় না, কিন্তু এই কেঁচোটাকে তুমি যদি উল্টিয়ে দেখো তাহলে দেখবে মনে হচ্ছে যে এর পেছন দিকে আরো কি যেন একটা ছোট ছোট উপপদের মতো আছে। এগুলি হচ্ছে এদের সিটি বা প্যারাপোডিয়া, যেটাকে বৃহৎ হলে সেটা আমরা প্যারাপোডিয়া বলি। উদাহরণ হিসেবে কেঁচোর কথা বলছি আমরা। জোকের দংশন খেয়েছো কেউ কখনো? রক্ত খেয়ে বেড়ায়, হ্যাঁ, এবং এটা কিন্তু অনেক এরকম ওটিতেও দেখো ছোট ছোট রিং আছে। আচ্ছা, আরো কিছু বৈশিষ্ট্য আমি বলছি। অ্যানিলিডার যেগুলো অলরেডি আমরা ওই জায়গায় বলেছি, দেহের রঙের মতো ত্রিস্তরী প্রকৃত সিলোমের প্রধান রেচন অঙ্গ নেফ্রিডিয়া, প্যারাপোডিয়া, চলনাঙ্গ, এগুলো আমরা বলেছি। এদের রক্তের রসে হিমোগ্লোবিন বা এরিথ্রোটিনিন নামক ক্রিয়েনিন নামক লাল রক্তকণিকা থাকে, তবে লোহিত কণিকা অনুপস্থিত। কিন্তু এদের রক্ত এই তোমার এরিথ্রোক্রিয়েনিন থাকার কারণে এদের রক্ত লাল হয়। এবং জীবন চক্রে ট্রোকোফোর লার্ভা এদের জীবন চক্রে দেখা যায়। উদাহরণ হিসেবে যেমন আমরা জোকের কথা বললাম, হিরোডো মেডিসিনালিস, হ্যাঁ, নেডিসের কথা বললাম, বা মেডফেরিফোস্তোমা বা কেঁচো, এরকম অনেক উদাহরণ আমাদের সামনে আছে যেটি সম্পর্কে আমরা বলতে পারি। এখন চলে যাই যে পর্বের প্রাণী দিয়ে আজকে আমরা শুরু করেছিলাম দিন, অর্থাৎ সুন্দর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, তাই না? সেই পর্বতে যেতে চাই এবং প্রাণী জগতের সবচাইতে বৈচিত্র্যময় এবং সবচাইতে সদস্যের দিক দিয়ে বেশি সদস্য বিদ্যমান যে পর্বের প্রাণীতে, সেটি হচ্ছে এই আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা বৈচিত্র্যময় এবং কি পৃথিবীতে একটি হিসাবে এসেছে যে যত প্রাণী আছে, পৃথিবীতে যত প্রাণী আছে তার 4 ভাগের 3 ভাগ প্রাণী হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের। তো চলো তাহলে আমরা আর্থ্রোপোডা নামটা কোত্থেকে এসেছে সেটা সম্পর্কে যদি একটু জানি। আর্থ্রন শব্দের অর্থ হচ্ছে জয়েন্ট বা জোড়া, আর পোডস শব্দের অর্থ হচ্ছে ফুট বা পা। তো যে সকল প্রাণীদের দেহে জোড়ায় জোড়ায় পা বিদ্যমান, সন্ধিযুক্ত পদ বিদ্যমান, সেই সকল প্রাণীদেরকে আমরা বলি, বা সেই পর্বর নামটি দেওয়া হয়েছে আর্থ্রোপোডা। আমরা অনেক সময় এরকম বলি যে সন্ধিযুক্ত পদ বিশিষ্ট প্রাণী, এই সেই সন্ধিযুক্ত পদ বিশিষ্ট প্রাণী, সেটি হচ্ছে আর্থ্রোপোডা। ঠিক আছে, তাহলে আর্থ্রোপোডার জোড়ায় জোড়ায় পা বা সন্ধিযুক্ত পা। মাকড়সা নাকি এটা স্পাইডার? ওই আর কি, হ্যাঁ, মাকড়সা, প্রজাপতি, ঘাসফড়িং, যত পোকামাকড় আমরা কীট পতঙ্গ আমাদের সামনে দেখি, এরা বেশিরভাগই কিন্তু এই আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঠিক আছে, তাহলে এদের এই যে সন্ধিযুক্ত উপাঙ্গ বা সন্ধিযুক্ত পদ, দেহে 3 বা ততোধিক জোড়া সন্ধিযুক্ত পার্শ্বীয় উপাঙ্গ বা পদ দেখা যায় বা থাকে। এদের দেহের অগ্রভাগে একজোড়া অ্যান্টেনা এবং পুঞ্জাক্ষী বিদ্যমান। পুঞ্জাক্ষী কি? পুঞ্জীভূত অক্ষী, অর্থাৎ যেখানে অনেকগুলো চোখ একসাথে থেকে এদের দর্শনের অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করে। চোখ বলতে চোখের কিছু একক, যেটাকে আমরা এই ঘাসফড়িং এর বিস্তৃত আলোচনায় দেখব, ওমাটিডিয়াম বলা হয়। ঠিক আছে, এদের চোখের এক একটা একককে আমরা বলি ওমাটিডিয়াম, পুঞ্জাক্ষীর একককে, এবং সেগুলো একত্রিত হয়ে পুঞ্জীভূত হয়ে যে চোখ গঠন করে, দর্শন ইন্দ্রিয় গঠন করে, সেটি হচ্ছে পুঞ্জাক্ষী। এবং মস্তকের অগ্রভাগে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে ইনফরমেশন এদের ব্রেনে নিয়ে যায়,
সেটি হচ্ছে এদের অ্যান্টেনা। এই যে দেখো অ্যান্টেনা, ঠিক আছে। তাহলে এদের মস্তকের অগ্রভাগে অ্যান্টেনা এবং একজোড়া পুঞ্জাক্ষী থাকে, ঠিক আছে। এরপরে আসি এই পর্বের প্রাণীদের রেচন অঙ্গ। রেচনের কাজ কি? অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহের বাইরে বের করে দেয়। তো এই পর্বের প্রাণীদের বিশেষ করে ইনসেক্ট, পতঙ্গ, আমাদের ঘাসফড়িং এর কথা যদি বলি, আমাদের সেকেন্ড চ্যাপ্টারে আছে এটি নিয়ে আলোচনা। তো এই ইনসেক্টের রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। এই যে দেখো বডির ভেতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র নালিকাগুলো, আমি যদি একটু পয়েন্টার দিয়ে দেখাই, এই যে এইগুলো, এই নালিকাগুলো, অর্থাৎ এই যে এই নালিকাগুলো হচ্ছে মালপিজিয়ান নালিকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদের এই মালপিজিয়াম নালিকা হচ্ছে রেচন অঙ্গ। মালপিজিয়াম নালিকাই হচ্ছে এদের প্রধান রেচন অঙ্গ। অবশ্য কিছু কিছু অন্য প্রাণী আছে আর্থ্রোপোডা, তাদের ক্ষেত্রে কখনো সবুজ গ্রন্থি, কক্সাল গ্ল্যান্ড এগুলো হতে পারে, আমি পরের কথায় আসছি। যেমন উদাহরণ হিসেবে আমরা ঘাসফড়িং এর কথা বলতে পারি, বৈসিলাসেরাস পিকটাস, এপিসিন্ডিকা, মৌমাছি, হানিবি, তাই না, এগুলোর কথা আমরা বলতে পারি। হ্যাঁ, এই যে এইটা যেটা বলছিলাম রেচন অঙ্গ মালপিজিয়াম নালিকা পতঙ্গের ক্ষেত্রে। আর চিংড়ির ক্ষেত্রে কিন্তু সবুজ গ্রন্থি, মাকড়সার ক্ষেত্রে কক্সাল গ্ল্যান্ড, ঠিক আছে। এই আর বাকি কথা তো আমি অলরেডি তোমাদের বলেছি। হ্যাঁ, একটি কথা বলতে বাকি আছে, সেটি হচ্ছে এদের দেহের কিছু বাইরের অংশ খণ্ডায়িত এবং বহিকঙ্কাল থাকে, যেটা কি হয়, মোল্টিং ঘটে। মোল্টিং মানে কি? মোচন, খোলস মোচন। এই আর্থ্রোপোডা পর্বে যেমন তোমার ঘাসফড়িং, তেলাপোকা, এরা কি করে জানো? খোলস মোচন করে, মানে দেহের বাইরের আবরণটা ছেড়ে দিয়ে ভেতর থেকে নতুন আবরণ তৈরি করে, যেটাকে আমরা মোল্টিং বা খোলস মোচন বলে থাকি। তো এর পরের যে পর্বের আলোচনা আমরা করতে যাচ্ছি, এটিও একটি বৈচিত্র্যময় পর্ব। সেটা কি? একাই? নো 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 নো, ডারমাটা। একাই না, ডারমাটা। তাহলে এই যে সামুদ্রিক তারা মাছ বা সমুদ্র তারা, তারপরে সি ফ্লাওয়ার, বিভিন্ন রকমের বৈচিত্র্যময় গঠনযুক্ত প্রাণী, তারা কিন্তু এই একাইনোডার্মাটা পর্বের প্রাণী। তারা মাছ দেখছো না? হ্যাঁ, এই যে দেখো একাইনোডার্মাটা, এই যে তারা মাছ বা সমুদ্র তারা। তো ইকাইনোডার্মাটার নামটা এসেছে দেখো, ইকাইনাস শব্দের অর্থ হচ্ছে স্পাইন, আর ডার্মা মানে কি? ত্বক বা স্কিন। তো এদের স্কিন জুড়ে, ডার্মা জুড়ে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটার মতো গঠন থাকে, স্পাইন থাকে। সেখান থেকেই এদের নাম দেওয়া হয়েছে একাইনোডার্মাটা। ওকে, এখন আমরা একাইনোডার্মাটার কিছু বৈশিষ্ট্যগুলো যদি দেখি, একটু কথা যদি বলি, দেখো অনেক উদাহরণ আমাদের সামনে আছে। পূর্ণাঙ্গ প্রাণী, বিশেষ করে তারা মাছের কথা যদি বলি আমরা, পঞ্চ অরীয়, বহু অরীয় হতে পারে তারা মাছ, যেহেতু এটা আমাদের টাইপ প্রাণী হিসেবে আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি, সেজন্য বলছি পঞ্চ অরীয়। বা কখনো তারকাকার মনে হয়, যেমন ওই যে এই পাশেটা দেখো, এই যে এটা দেখতে অনেকটা কি গোলাকার মনে হচ্ছে, আবার এটা দেখতে চাকতির মতো মনে হচ্ছে, কখনো একটু লম্বা দেখায়। তো এরকম বিভিন্ন ধরনের অখণ্ডকায়িত বা তারকাকার, পঞ্চভুজাকার, গোলাকার, চাকতির মতো বিভিন্ন বৈচিত্র্যময় গঠনের প্রাণী এই একাইনোডার্মাটা পর্বে। তো এদের দেহের অভ্যন্তরে এক ধরনের পানি সংবহন তন্ত্র বিদ্যমান, উন্নত পানি সংবহন তন্ত্র বিদ্যমান, এবং এদের দেহের এই নিচের দিকে কতগুলো নালিকা পদ আছে। নালিকা পদ বলতে যেটার মাধ্যমে এরা চলাফেরা করে, আবার পাশাপাশি এই নালিকা দিয়ে এদের দেহের অভ্যন্তরে পানি প্রবেশ করে, ঠিক আছে। তাহলে এদের অভ্যন্তরে পানি সংবহন তন্ত্র বিদ্যমান এবং নালিকা পদ আছে, যেগুলো এদের চলনাঙ্গ। আর আমরা এই দেহের এই পারে এবং ওপারে এদের দুটো তল দেখতে পাই, ঠিক আছে। একটা তলকে বলি আমরা ওরাল তল, ঠিক আরেকটি তলকে বলা হয় অ্যাবোরাল তল। ওরাল মানে মৌখিক, মানে যেখানে এদের মুখছিদ্রের মতো গঠন রয়েছে, এটাকে বলি আমরা মৌখিক তল। ঠিক এই পাশে যে তলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাবোরাল তল, আর ওই পারের তলটাকে বলবো আমরা ওরাল তল। ওরাল মানে মৌখিক। তোমাদের কোনো কোনো বইতে দেখবে এরকম বাংলায় দেওয়া আছে যে মৌখিক তল এবং বিমৌখিক তল। তাহলে মৌখিকটা হচ্ছে ওরাল আর বিমৌখিকটা হচ্ছে অ্যাবোরাল। এই যে দেখো, এটা হচ্ছে ওরাল, এবং এই যে ছোট ছোট বেলুনের মতো যেগুলো নল দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে এদের নালিকা পথ, যেগুলোর মাধ্যমে এরা চলাচল করে, মুভমেন্ট করে, হ্যাঁ, এক স্থান থেকে আরেক স্থানে সরে যায়।
এবং এদের বডিতে কন্টকময় অসিকল বা স্পিকিউল নির্মিত অন্তঃকঙ্কাল থাকে, যেটার জন্য ওই যে আমরা বললাম না যে এদের গোটা ত্বক ডার্মা যে ইতে তোমার স্পাইনে ভরা থাকে কাঁটাযুক্ত গঠন, তো সেরকম এদের বডিতে কন্টকময় অসিকল বা স্পিকিউল নির্মিত অন্তঃকঙ্কাল থাকে এই প্রাণীদের বডিতে। এই যে দেখো, এটাকে যদি আমরা আরো ভেঙে একেবারে হাড্ডির মতো বের করে নিয়ে আসি, তাই না, দেখা যাচ্ছে ছোট ছোট স্পিকিউল, যে এগুলোই সেই স্পিকিউল অসিকল। অসিকল মানে স্পিকিউল। উদাহরণ হিসেবে আমরা তারা মাছের কথা বলতে পারি, হ্যাঁ, অ্যাস্টেরিয়াস ভালগারিস, আরো অনেক উদাহরণ আছে আমাদের সামনে, যেমন ইকুইনিস স্কুলেন্টাস, হ্যাঁ, একেবারে সমুদ্রের ভিতরে ফুলের মতো কাঁটার মতো হয়ে অবস্থান করে এরা। কিছু অনেক বৈশিষ্ট্য এগুলো অলরেডি আমরা বলেছি, দু একটা, যেমন এই যে জীবন চক্রে, হ্যাঁ, বাইপিনারিয়া, ব্রেকিওলারিয়া, লুটিয়াস, বিভিন্ন ধরনের সন্তরণশীল লার্ভা এদের দেখা যায়। আর বাকি কথাগুলো আমরা প্রায় এখান থেকে তোমাদেরকে বলেছি উদাহরণ হিসেবে যেগুলো বললাম। এখন আমরা চলে যাই কি নিজেদের পর্ব, তাই না, কি চর্ডাটা গুড নাকি চর্ডাটা? কর্ডাটা, হ্যাঁ, আমরা কর্ডাটা বলবো, কিন্তু লেখার সময় চর্ডাটা লিখবো, না হলে আবার এইটা ছুটে যেতে পারে। আমি অনেককে দেখেছি, এর আগে যেমন ভাইবার সময় জিজ্ঞেস করলাম, যাই বলো তুমি কোন পর্বের প্রাণী, স্যার কর্ডাটা। আচ্ছা লেখো, সে লিখছে CORDAT, তাহলে এই ছুটে গেল না? কর্ডাটা ঠিক আছে, কিন্তু লেখার সময় কর্ডাটা না চর্ডাটা লিখতে হবে, মানে এইটা দিয়ে লিখতে হবে। ওকে, যাই হোক, তো কর্ডাটা এই পর্বের নামকরণ আমরা নিজেরাই যেহেতু এই পর্বের প্রাণী, এই জন্য একটু ভালোভাবে জানতে হবে। এমনকি কর্ডাটা পর্বের বিস্তৃত শ্রেণীবিন্যাস কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত, যেটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সামনে উপস্থাপন করব। তো কর্ডাটা শব্দটি এসেছে কর্ড, কর্ড মানে কি রজ্জু, তাই না? হ্যাঁ, তো আমাদের দেহের এই মেরুদণ্ডের, এখন তো মেরুদণ্ড, তো এইটা যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, এইটা একটা কর্ড ছিল, যে কর্ডের নাম হচ্ছে নটোকর্ড, তাই না? হ্যাঁ, পৃষ্ঠদেশ বরাবর একটা কর্ড, নটোকর্ড, রজ্জু, কি আটা, টু বেয়ার, যারা বহন করে, জীবনের কোন এক দশায় যারা বহন করে, তারাই হচ্ছে এই কর্ডাটা পর্বের প্রাণী। ঠিক আছে, তার মানে এই কর্ডাটা পর্বের প্রাণীদের দেহে এক ধরনের বিশেষ রজ্জু বা কর্ড তারা ধারণ করে এবং বহন করে, সেখান থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে কর্ডাটা। তো দেখো, এই যে কর্ডাটা পর্বের দেহে এই যে পেছন দিকে একেবারে ফাঁপা একটা নটোকর্ড বা রজ্জু থাকে, সেটি হচ্ছে এদের নটোকর্ড। ঠিক আছে, তাহলে ভ্রূণাবস্থায় বা আজীবন পৃষ্ঠদেশ বরাবর দণ্ডাকৃতি স্থিতিস্থাপক একটা নিরেট রজ্জু, যেটাকে বলছি আমরা নটোকর্ড, এটা থাকতে হবে। কর্ডাটা পর্বের তিনটা প্রধান বৈশিষ্ট্য, এটা মাথায় রাখবা, যেটা ছাড়া কর্ডাটা পর্বের প্রাণীকে আমরা কর্ডাটা বা কর্ডেট বলবো না। সেটা হচ্ছে এর জীবনের কোনো এক দশায়, সেটা ভ্রূণাবস্থাতেও হতে পারে, আজীবনও হতে পারে, বা সেটা পরবর্তীতে উন্নত কোনো বৈশিষ্ট্য দ্বারা পুনঃস্থাপিত হতে পারে। যেটাই হোক, জীবনের কোনো এক দশায় পৃষ্ঠদেশ বরাবর দণ্ডাকৃতি স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকবে। এটা হচ্ছে কর্ডাটা পর্বের অন্যতম বৈশিষ্ট্য। তারপরে এই নটোকর্ডের ঠিক নিচ দিয়ে একটা ফাঁপা স্নায়ুরজ্জু, ঠিক আছে, ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে, সেটাও জীবনের কোনো এক দশায়। সেটা তোমার এই ফাঁপা স্নায়ুরজ্জুটা, যেমন উন্নত কর্ডাটা, আমরা যারা ম্যামালিয়া বা যারা ভার্টিব্রাটা, উন্নত কর্ডাটের ক্ষেত্রে দেখা যায় যে ফাঁপা স্নায়ুরজ্জুটা উপরের দিকে, ব্রেন নিচের দিকে সুষমাকাণ্ডতে পরিণত হয়। ঠিক আছে, আর কারো দেখা যাচ্ছে ওরকমই থেকে যায়। কিন্তু আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে জীবনের কোনো এক দশায় এই পৃষ্ঠ নটোকর্ডের ঠিক উপরের যক্ষ বরাবর একেবারে ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু থাকবে। তাহলে নটোকর্ড এবং নাভকর্ড, স্নায়ুরজ্জু, ঠিক আছে, থাকবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গলবিলীয় ফুলকা ছিদ্র, মানে গলবিল অঞ্চলে সংখ্যা যেটাই হোক, ফুলকা ছিদ্র থাকবে জীবনের কোন এক দশায়। যেমন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমাদেরও কিন্তু ছিল গলবিলীয় ফুলকা ছিদ্র। পরে যখন আমাদের ফুসফুস গঠন হয়েছে, আস্তে আস্তে ফুলকা ছিদ্রগুলো বিলীন হয়ে গেছে, আমরা ফুসফুস দিয়ে শ্বাস নিতে শুরু করেছি। ঠিক আছে, তো এই গলবিলীয় ফুলকা ছিদ্র এটি আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, যেটি কর্ডাটা পর্বের প্রাণীদের। তাহলে জীবনের যে কোনো দশায় বা আজীবন গলবিলীয় ফুলকা ছিদ্র কয়েক জোড়া থাকবে, এটি কর্ডাটা পর্বের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে,
উদাহরণ হিসেবে কাকে কি ছোট্ট সুন্দর ফুটফুটে শোনা, তাই না? হ্যাঁ, যে কারো মন ভালো হয়ে যায় এরকম একটা ছোট বাচ্চার মুখে হাসি দেখলে। যাই হোক, কে এটা? হোমো স্যাপিয়েন্স, তাই না? গুড। হ্যাঁ, তাহলে উদাহরণ হিসেবে আমরা মানুষের কথা বলতে পারি হোমো স্যাপিয়েন্স। এটাকে একবার বলছিলাম সাকিব আল হাসান নাকি, টাইগার, প্যান্থেরা, টাইগ্রিস, অর্থাৎ এরা সবাই এই কর্ডাটা পর্বের প্রাণী, তাই না? এই যে যতগুলো আমরা আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটার যত প্রাণী দেখলাম সেগুলো একটু একটা করে দেখছিলাম। হ্যাঁ, কর্ডাটার আরো কিছু বৈশিষ্ট্য আছে, তবে 3টি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বললাম যে নোটোকর্ড, নার্ভ কর্ড এবং ফুলকা ছিদ্র। আর বাকি কিছু বৈশিষ্ট্য যেমন এরা ত্রিস্তরী, এটাকে আলাদা করে বলতে হবে, এরা অবশ্যই ত্রিস্তরী। রক্ত সম্বন্ধ বদ্ধ প্রকৃতি, লোহিত কণিকায় হিমোগ্লোবিন থাকে। হ্যাঁ, বাকিগুলো কিন্তু অন্যান্য পর্বের মতো আমরা কিছু কমন বৈশিষ্ট্য আলোচনা করেছি, কিন্তু যে 3টি বৈশিষ্ট্য না থাকলে আমরা কর্ডাটার অন্তর্ভুক্ত করতে পারি না, সেই 3টি বৈশিষ্ট্যতে আমরা গুরুত্ব দিয়েছি এবং দেব। ঠিক আছে, তাহলে কর্ডাটা পর্বের আমরা প্রাথমিক কথা জানলাম। এ নিয়ে আমাদের আরো বিস্তৃত আলোচনা ইনশাল্লাহ পরের ক্লাসে করব। সেটা হচ্ছে কর্ডাটা পর্বেরই আলাদা শ্রেণীবিন্যাস হিসেবে। তো তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে, ধন্যবাদের স্লাইডটা এসেছে, থাক কিছুক্ষণ আমরা প্রজাপতিকে দেখি, পাশাপাশি একটু বাড়ির কাজের কথা বলি। হ্যাঁ, তোমার জন্য আজকের বাড়ির কাজ থাকবে এই আর্থ্রোপোডা আর কর্ডাটা, এই দুটো পর্বের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে লিখে ছবি তুলে পেজে আপলোড করবা। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের আবারও অসংখ্য এই আর্থ্রোপোডার ধন্যবাদ, প্রজাপতির এবং এই ফুলের সুবাস মিশ্রিত ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।